হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রেশিও অ্যানালিসিস। রেশিও অ্যানালিসিস আমার চ্যানেলে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি, কিন্তু আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রেশিও অ্যানালিসিসের রিভিশন ক্লাস করব ফর এক্সাম পারপাস। এই রিভিশন ক্লাসে আমরা রেশিওর যত রকমের রেশিও আছে সব রেশিওর রেশিওগুলো ডিটেলস অ্যানালাইসিস করব এবং প্রত্যেকটা রেশিওর যে জায়গাটাতে স্টুডেন্টদের বেশি প্রবলেম হচ্ছে বা হয় জেনারেলি পরীক্ষা এক্সামের আগে, যেগুলো একবার করে অন্তত দেখে নিলে পুরো রেশিওর চ্যাপ্টারটা আমরা ঠিকঠাক করে এক্সামে ক্লিয়ার করতে পারবো। তো সেটা আজকে আমরা ডিসকাস করব। তো রেশিও অ্যানালিসিসের অ্যাজ ইউ অল নো দ্যাট চারটে ভাগে আমরা রেশিও অ্যানালিসিসকে টোটাল যতগুলো রেশিও আছে সেই টোটাল রেশিওকে আমরা চারটে ডিভিশনে ফার্স্টে ভাগ করে নিই। একটা হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও, একটা হচ্ছে লিকুইডিটি রেশিও, একটা হচ্ছে সলভেন্সি রেশিও, আর একটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। তাহলে লিকুইডিটি রেশিও বা অ্যাক্টিভিটি রেশিও এই যতগুলো ভাগ আছে প্রত্যেকটা ভাগের মধ্যে আবার কতগুলো করে ইন্ডিভিজুয়াল রেশিও আছে। তো প্রত্যেকটা রেশিওর মেন ভেরিয়েবলসগুলো কী কী আমাদের ফার্স্ট জানতে হবে, প্রত্যেকটা রেশিওর ভেরিয়েবলসগুলো কী কী, আর সেই ভেরিয়েবলসগুলোকে কীভাবে আমরা কোনো সময় এক্সামে কী করে ভেরিয়েবলসগুলোকে একটু উল্টোপাল্টা করে দেয়, আমাদের তখন প্রবলেম হচ্ছে। আমরা যখন দেখছি ভেরিয়েবলসগুলোর কোনো একটা ভেরিয়েবলস হয়তো নেই, সেই ভেরিয়েবলসটাকে আমাদেরকে অন্য একটা রেশিওর থেকে ফাইন্ড আউট করে নিয়ে তারপরে সেই ভেরিয়েবলসটাকে কাজে লাগাতে হচ্ছে। এই রকম ধরনের রেশিওর প্রবলেমসগুলো গ্র্যাজুয়েশন লেভেলে, বিশেষ করে সিইউ বিকম, ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমের কোয়েশ্চেন, এফআরএফএসের যে রেশিও অ্যানালিসিস চ্যাপ্টার আছে সেই রেশিও অ্যানালিসিসের যে কোয়েশ্চেনগুলো আমি অ্যানালিসিস করে দেখেছি, সেই রেশিও অ্যানালিসিসে স্টুডেন্টদের বেসিক্যালি যে জায়গাটা প্রবলেম হচ্ছে সেই জায়গাটা হচ্ছে রেশিও তো ওখানে দিয়ে দিচ্ছে না, হয়তো ইনকাম স্টেটমেন্ট বার করতে বলছে, মানে ট্রেডিং বা পিএল অথবা ব্যালেন্স শিট বার করতে বলছে, কিছু রেশিও দেওয়া আছে এবং কিছু অ্যাবসোলিউট ফিগার্স দেওয়া রয়েছে। তো এই অ্যাবসোলিউট ফিগার যেটা দেওয়া রয়েছে, একটা বা দুটো যে অ্যাবসোলিউট ফিগার দেওয়া রয়েছে, সেই অ্যাবসোলিউট ফিগারের সঙ্গে আমি রেশিওটাকে ম্যাচ করাবো কী করে, বা কোন রেশিও কোথায় কাজে লাগাবো, কোন অ্যাবসোলিউট ফিগারটা কোথায় কাজে লাগালে একটা রেশিও থেকে অন্য একটা রেশিওর আইটেম বা অন্য একটা রেশিওর ভেরিয়েবলসগুলো আমাদের বেরিয়ে আসবে, সেই টোটাল জিনিসটা আজকে আমি ডিসকাস করব। ঠিক আছে, তো চলে আসা যাক। আমাদের বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি রেশিওগুলোকে যে চারটে ভাগে ভাগ করা হয় সেই রেশিওগুলোকে চারটে ভাগে আমি অলরেডি ভাগ করে রেখেছি। তার মধ্যে অ্যাক্টিভিটি রেশিও, সলভেন্সি রেশিও, লিকুইডিটি রেশিও এবং প্রফিটেবিলিটি রেশিও। দেখো এই বাদে, এগুলো বাদেও তোমাদের কোয়েশ্চেনে বা এক্সামে আরও কিছু রেশিও দিয়ে দেয়, যেগুলোর মধ্যে যেগুলো মানে ইনবিল্ট রেশিও বলতে পারো, অথবা সেই রেশিওগুলোর মধ্যে ভেরিয়েবলগুলো বলা থাকে। যদি আমি বলি যে সাপোজ লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি টু অ্যাসেট, মানে ফিক্সড অ্যাসেট রেশিও, যদি এই একটা জিনিস বলি যে কারেন্ট লায়াবিলিটি টু ফিক্সড অ্যাসেট রেশিও বা ফিক্সড অ্যাসেট রেশিও টু কারেন্ট লায়াবিলিটি রেশিও, তাহলে এই রেশিওটার মধ্যে দুটো ভেরিয়েবল দেওয়া রয়েছে, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। তাহলে এইরকমভাবে অনেক সময় রেশিও মিক্স আপ করে দিতে পারে। তো রেশিও যদি মানে ব্যালেন্স শিট রেশিও, ব্যালেন্স শিটে বা প্রফিট অ্যান্ড লস বা ইনকাম স্টেটে রেশিও যদি আমরা করতে চাই তাহলে অনেক রকমের রেশিও করতে পারি। দেখো বেসিক্যালি রেশিওটা কি, রেশিওটা হচ্ছে কোনো দুটো ভেরিয়েবলসের মধ্যে আমাদের রিলেশন স্টাবলিশ করাটাকে আমরা বলি রেশিও। তো আমি যদি আমার কোম্পানি বা অর্গানাইজেশনে বা আমার বিজনেসে আমি যদি মনে করি যে না আমার এই জিনিসটার আমার রেশিও বের করতে হবে বা এই জিনিসটার রিলেশন স্টাবলিশ করতে হবে, তাহলে আমি সেই জিনিসগুলো রিলেশন স্টাবলিশ করব, ঠিক না? তার মানে এটা যদি আমার মনে হচ্ছে না আমি কারেন্ট রেশিও কি আমি সিএ বা সিএল, আমি এই রেশিওটা আমার দরকার নেই, আমার শুধু দরকার আছে আমার কোম্পানিতে স্টক কতটা রয়েছে আর ক্রেডিটার কতটা রয়েছে, আমি শুধু সেইটুকু পোর্শন জানতে চাই, তাহলে আমি স্টক আর ক্রেডিটার্সকে নিয়ে একটা রেশিও বানাতে পারি। রেশিও জিনিসটাই সেরকম যে আমার নিড অনুযায়ী এগুলো হচ্ছে কিছু, এই রেশিওগুলো হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড রেশিও। তাছাড়াও প্রত্যেকটা অর্গানাইজেশন বা বিজনেসের বা কোনো কোম্পানির ক্ষেত্রে তার যে নিড, সেই নিডটাকে ফুলফিল করার জন্য যে কোনো রেশিও আমরা তৈরি করতে পারি নিজের মন মতো। ক্লিয়ার? তো রেশিও চ্যাপ্টারে যেটা বেসিক্যালি আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে রেশিও যে কোনো ভেরিয়েবলসের হতে পারে। এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যে এক্সাম হলে কোনো সময় কোয়েশ্চেন পেয়ে, আমি যেটা দেখছি স্টুডেন্টদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এক্সাম হলে কোয়েশ্চেন পাওয়ার পরে যেন এই রেশিওটা তো আমার কমন পড়েনি বা এই রেশিওটা তো আমি তো কোনো দিন দেখিনি। এটা কোনো ম্যাটার না, এই যে রেশিওটা দিয়ে দেওয়া থাকবে এক্সামে সেই রেশিওটার ভেরিয়েবলসগুলোও দিয়ে দেওয়া থাকবে। আমি যেরকম বললাম, আমি সাপোজ বললাম এক্সটার্নাল লায়াবিলিটি টু
এক্সটার্নাল টু ফিক্সড অ্যাসেট, এক্সটার্নাল লায়াবিলিটি টু ফিক্সড অ্যাসেট, এটা বলে দেওয়া রয়েছে, আমার রেশিও বলে দেওয়া রয়েছে 2:3, ঠিক আছে না? তাহলে এই যে রেশিওটা বলে দেওয়া আছে এক্সটার্নাল লায়াবিলিটিস টু ফিক্সড অ্যাসেট, এখানে যদি আমি ভয় পেয়ে যাই যে না এই রেশিওটা তো আমি কোনোদিন করিনি বা এই রেশিওটা তো স্যার করাননি বা কিছু হয়নি বা আমার কমনের মধ্যে আসেনি, ঠিক আছে, তো সেই রকম ভাবলে কোনো রেশিওই মানে কোনো এক্সামে গিয়েই আমি ঠিকঠাক করে অ্যান্সার করে আসতে পারবো না। ঠিক যেমন এই রেশিওটাতে বলছে এক্সটার্নাল লায়াবিলিটিস টু ফিক্সড অ্যাসেট, তার মানে কি? তার মানে হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস বাই ফিক্সড অ্যাসেট, এটাই তার মানে। প্রত্যেকটা রেশিও যখন তোমাদের এর থেকে বাইরে আনকমন রেশিও দিয়ে দেবে তখন তার রেশিওর ভেরিয়েবল, আমি যেখানে বলছি ভেরিয়েবল, এগুলো এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলসগুলোকে তোমাদের দিয়ে দেওয়া থাকবে এবং দিয়ে দেওয়া থাকলে একটার আপন একটা, কোনটার আপন মানে এক্সটার্নাল লায়াবিলিটিস টু ফিক্সড অ্যাসেট মানে এক্সটার্নাল লায়াবিলিটিস উপরে যায়, ফিক্সড অ্যাসেট নিচে আসবে, দুটো ভেরিয়েবল। রেশিও মানেই তাই, রেশিও মানে হচ্ছে দুটো জিনিসের রিলেশন এস্টাবলিশমেন্ট। তাহলে এটা গেল। এবার আমরা আসি কমন রেশিও, আমাদের কমন রেশিও আমাদের কী কী এবং তার ভিতরে কী কী প্রবলেম হতে পারে এবং সেই রেশিওগুলো কীভাবে দিতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা অ্যাক্টিভিটি রেশিওতে যদি যাই, অ্যাক্টিভিটি রেশিওর কয়েকটা একদম কমন বা যে রেশিওগুলো এক্সামে সব সময় দিচ্ছে সেই রেশিওগুলোর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট রেশিও হচ্ছে স্টক টার্নওভার রেশিও। এই স্টক টার্নওভার রেশিওতে সিওজিএস, দেখো স্টার মার্কস করা আছে, সিওজিএস আর অ্যাভারেজ স্টক, এখানে একটা গন্ডগোল তৈরি হয়। এখানে গন্ডগোলটা কি তৈরি হয় না, কোনো জায়গায় দেওয়া থাকে সেলস, কোনো জায়গায় দেওয়া থাকে সিওজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, সিওজিএসটা আর সেলসটার মধ্যে জিনিসটা কি? স্টুডেন্টদের প্রবলেম অনেক জায়গাতে, সিওজিএস আর সেলসের মধ্যে আমি কোনটা নেব, আর স্যার সিওজিএস কীভাবে দেবে আর সিওজিএস কীভাবে বার করে, আর সিওজিএস দেওয়া থাকলে সেলস কীভাবে বার করে, এই হচ্ছে টোটাল প্রবলেমটা এইখানে। একটা জিনিস সেটা হচ্ছে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট মোটামুটি সবাই যদি ট্রেডিং অ্যাকাউন্টটার দিকে একবার তাকাই তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে কী থাকে, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে থাকে আমাদের ইনকামস মানে সেল আর ক্লোজিং স্টক এই ধরনের ইনকাম থাকে, আর ডেবিট সাইডে থাকে অল এক্সপেন্সেস, তাই তো? তাহলে এই যে এক্সপেন্সেস, এই যে সেল থাকছে একটা, আর হচ্ছে টোটাল যত ধরনের এক্সপেন্সেস থাকছে মাইনাস আমিও লিখছি এক্সপেন্সেস লিখছি, ইকুয়ালস টু আমরা কী পাই, আমরা পাই গ্রস প্রফিট, ঠিক আছে না? এটা হচ্ছে সমীকরণ বা রিলেশন, সেলস মাইনাস এক্সপেন্সেস ইকুয়ালস টু জিপি। এই সেলসটাকে, এই এক্সপেন্সেসটাকে আমি নাম দিচ্ছি সিওজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড। কোনো কিছুর এক্সপেন্সেসকে কস্ট বলাই যায় কমার্সের ভাষায়, তাই না? তাহলে কস্ট অফ গুডস সোল্ড কোনটা বলছি, যে জিনিস সেলস হচ্ছে তার কস্ট কতটা, ওই জন্য আমরা কথাটাকে এতটা বেশি করে বলছি যে কস্ট অফ গুডস সোল্ড মানে যে জিনিস আমরা সেল করেছি তার কস্টটা কি, মানে তার জন্য কত এক্সপেন্সেস আমাদের বিয়ার করতে হয়েছে, তার মানে টোটাল এক্সপেন্সেস ইকুয়ালস টু আমরা বলতে পারি সিওজিএস, সেটা আসছে জিপি। এবার অনেক সময় জিপি দিয়ে দিচ্ছে আর সেলস দিয়ে দিচ্ছে, সিওজিএস বার করতে হবে, এইটা দিচ্ছে না, জিপি দিয়ে দিচ্ছে, সেল দিয়ে দিচ্ছে, সিওজিএস দিচ্ছে না, তাহলে আমরা সিওজিএস বার করে নেব, জিপি করব, আর জিপি যেটা রয়েছে এই সেল থেকে সেল মাইনাস জিপি ইকুয়ালস টু সিওজিএস। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, এই ইকুয়েশনটা সবসময় মনে রাখতে হবে, সেলস মাইনাস জিপি ইকুয়ালস টু সিওজিএস অথবা সেলস মাইনাস সিওজিএস ইকুয়ালস টু জিপি। এখান থেকে অনেক রকমের প্রবলেম সলভ হয়ে যায়। বিকমের লাস্ট যে কোয়েশ্চেনগুলো আমি অ্যানালিসিস করেছি বা দেখেছি সেখানে জিপি দিয়ে প্রত্যেকটা সেটে একটা জিপি বা গ্রস প্রফিট দিয়ে একটা প্রবলেম তোমাদের আসছে। জিপিটা আমাদের কি প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে জিপি পড়ে, এই রেশিওটা মানে রেশিওটা দিচ্ছে এবং সেখানে কি থাকছে, সেখানে হয় সেলস বলা থাকছে না, না হলে সেখানে সিওজিএস বলা থাকছে না, সেটা আমাদের ফাইন্ড আউট করে নিতে হবে। সেটা আমি যখন প্রবলেম করাবো তখন আমি দেখবো কীভাবে ফাইন্ড আউট করবো। এখন শুধু এইটুকু মনে রাখো, সেলস মাইনাস জিপি ইকুয়ালস টু সিওজিএস অথবা সেলস মাইনাস সিওজিএস ইকুয়ালস টু জিপি। তাহলে এখানে আমি কোনটা নেবো স্যার, এখানে সিওজিএস নেবো, অ্যাকচুয়ালি নেওয়ার কথা হচ্ছে সিওজিএস, কিন্তু যদি কোথাও অ্যাবসেন্স থাকে, সিওজিএস যদি না থাকে সেখানে আমরা কী নেবো, সেখানে আমরা টোটাল সেলস বা টার্নওভারটাকে নেব। আর হ্যাঁ, টার্নওভার মানে হচ্ছে সেলস, টোটাল সেলসটাকে আমরা টার্নওভার বলি। কেন টার্নওভার বলি তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে কিছু কোম্পানির ক্ষেত্রে বা কিছু অর্গানাইজেশনের ক্ষেত্রে সেলস মানে সেল করা হয় না, সেখানে কোনো গুডস সেল করা হয় না, সেখানে সার্ভিস প্রোভাইড করা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলি, সেই ক্ষেত্রে আমাদেরকে এই দুটো জিনিসকে, তাহলে সেখানে আমরা তো সেল বলতে পারি না, সেখানে আমরা টার্নওভার বলি। তাই সবসময় সেলকে আমরা টার্নওভার হিসেবেই প্রেটেন্ড করি।
ঠিক আছে? তো তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। তাহলে টার্নওভার ইকুয়ালস আমরা নর্মালি জানবো কি, নর্মালি এটা হচ্ছে সেলস। তাহলে সিওজিএস হচ্ছে সেলস মাইনাস জিপি হচ্ছে সিওজিএস। যেখানে সিওজিএস না থাকবে সেখানে আমরা সেল ধরে করতে পারি প্রবলেমটা, ঠিক আছে? আর অ্যাভারেজ স্টক, স্যার অ্যাভারেজ স্টক কি? অ্যাভারেজ স্টক হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অ্যাভারেজ স্টক। তাহলে এই অ্যাভারেজ স্টকটা যদি না থাকে, যদি ক্লোজিং স্টক কোথাও দেওয়া না থাকে, মানে ওপেনিং স্টক যদি দেওয়া না থাকে, তাহলে আমরা কী করবো? তাহলে ক্লোজিং স্টকটা অ্যাভারেজ স্টক ধরে করবো। যেখানে প্রবলেমে কোনো ইনফরমেশন দেওয়া নেই সেখানে আমরা একটা স্টক থাকলে একটা স্টক ধরে করবো, সেটাকে স্টক ধরে আমরা করবো। তাহলে এই একটা রেশিও গেল স্টক টার্নওভার রেশিও। নেক্সট আসছে আমাদের কি, ডেটার্স টার্নওভার রেশিও। হ্যাঁ, ডেটার্স টার্নওভার রেশিওতেও একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে সেল, মানে আমাদের এখানে দেখো উপরে আছে ক্রেডিট সেল আর নিচে আছে কি অ্যাভারেজ ডেটার। তাহলে এখানে কি নেব না, যদি এখানে ক্রেডিট সেল বা ক্যাশ সেল আলাদা করে দেওয়া থাকে তাহলে আমরা ক্রেডিট সেলটাকে অবশ্যই নেব, ক্যাশ সেল নেব। যদি কোনো সময় এরকম পার্সেন্টেজ বা রেশিও বলা থাকে যে টোটাল সেলের মধ্যে ক্যাশ সেল এত পার্সেন্টেজ বা টোটাল সেলের মধ্যে ক্রেডিট সেল এত পার্সেন্টেজ, তাহলে তোমাদের অবশ্যই সেখান থেকে ক্রেডিট সেলটা বার করে নিয়ে আসতে হবে। বার করে নিয়ে এসে তারপরে আমরা এখানে বসাবো ক্রেডিট সেল, ঠিক আছে? যদি কোনো মানে প্রবলেম সাইলেন্ট থাকে, যদি কোনো রকমের ইনফরমেশন দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে টোটাল সেলটাকেই আমরা ক্রেডিট সেল অ্যাজিউম করে নিয়ে আমরা প্রবলেমটা সলভ করব। ক্লিয়ার? দেন অ্যাভারেজ ডেটার। হ্যাঁ, ডেটারের জায়গায় দুটো জিনিস আসতে পারে, একটা হচ্ছে অ্যাভারেজ ডেটার বলতে পারে, একটা হচ্ছে অ্যাভারেজ রিসিভেবল বলতে পারে, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল বলতে পারে। এটা কি জিনিস না, এটা হচ্ছে যাদেরকে আমরা সেল করি তাদের কাছ থেকে যখন আমরা কিছু টাকা পয়সা পাই তখন তাদেরকে আমরা ডেটার্স হিসেবে ট্রিট করি বা রিসিভেবলস হিসেবে ট্রিট করি। রিসিভেবল মধ্যে দুটো জিনিস থাকে, অ্যাকাউন্টস রিসিভেবল মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডেটার্স, একটা হচ্ছে বিলস রিসিভেবল। তাহলে ডেটার্স আর বিলস রিসিভেবল দুটো মিলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। যদি তোমাদের প্রবলেমে দেওয়া থাকে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ধরে করব। যদি প্রবলেমে দেওয়া থাকে ডেটার্স, তাহলে আমরা ডেটার্স ধরেই করব, এগোবো। এখানেও দেখো সেই অ্যাভারেজ ডেটার আসছে, মানে ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ডেটার। তাহলে আমরা এই অ্যাভারেজ ডেটার ধরে করব অথবা অ্যাভারেজ রিসিভেবলস নিয়ে করব। বোঝা গেল? যদি রিসিভেবলস দেওয়া থাকে তাহলে সেখানে রিসিভেবলস নিয়ে করবো। এখানে কোনো রকমের ভয় পাওয়ার বা কোনো রকমের কিছু ব্যাপার নেই, প্রবলেমে যেটা দিয়ে দেবে আমরা সেরকম হিসেবে আমরা ট্রিট করবো সেটা। নেক্সট হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল কি জিনিস? ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি সেটা আমি এখানে লিখে রেখেছি। ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে সিএ মাইনাস সিএল। সিএ কি? সিএ হচ্ছে কারেন্ট অ্যাসেট। সিএল কি? সিএল হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট কোনগুলো? ব্যালেন্স শিট যখন আমরা দেখেছি, ব্যালেন্স শিটের একদম অ্যাসেট সাইডে যে লাস্টের পোর্শনটা পড়ে থাকে সেটাকে আমরা বলি কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে কী থাকে? কারেন্ট অ্যাসেটের মধ্যে ডেটার্স থাকে, কারেন্ট অ্যাসেটের মধ্যে স্টক থাকে, ডেটার্স বা রিসিভেবল থাকে, বিলস রিসিভেবল যেটাকে আমরা বলি, আর কি থাকে? ক্যাশ থাকে, ব্যাংক থাকে, কোনো প্রিপেড এক্সপেন্সেস থাকলে সেগুলো থাকে, আর মার্কেটেবল সিকিউরিটিস বা মার্কেটেবল সিকিউরিটিস বা ইমিডিয়েট ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলো থাকে। কিছু লোনস অ্যান্ড অ্যাডভান্সেসও থেকে যায়। এই টোটাল জিনিসটাকে নিয়ে আমরা বলি কারেন্ট অ্যাসেট। তাহলে এই কারেন্ট অ্যাসেটটা আর কারেন্ট লায়াবিলিটি মানে কি? লায়াবিলিটি সাইডের একদম টপ বটম সাইডে যেটা থাকে সেটাকে আমরা বলবি কারেন্ট লায়াবিলিটি। কী কী থাকে? ক্রেডিটার্স থাকে, পেয়েবলস থাকে, ব্যাঙ্ক ওভারড্রাফট থাকে, আর যদি কোনো অন্য লায়াবিলিটি আমাদের কাছে আউটস্ট্যান্ডিং হিসেবে পড়ে থাকে তাহলে সেই লায়াবিলিটিসগুলো আমাদের কাছে থেকে যায়, এটাকে আমরা বলি কারেন্ট লায়াবিলিটি। তাহলে এই কারেন্ট লায়াবিলিটি কারেন্ট অ্যাসেট থেকে যখন কারেন্ট লায়াবিলিটি আমরা মাইনাস করি, যেটা পড়ে থাকে যে পোর্শনটা, সেই পোর্শনটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল আরেকটা ডেফিনিশনও আছে, আরেকটা কীভাবে বের করা যায় না, ওয়ার্কিং ক্যাপিটাল ঠিক সেই পোর্শনটা যে পোর্শনটা ফিক্সড ক্যাপিটাল বা যে ক্যাপিটালটা এমপ্লয় করা হয়েছে কোম্পানিতে বা অর্গানাইজেশনে, মানে আমাদের ইকুইটি সাইডটা, টোটাল ইকুইটি সাইডটা, ইকুইটি প্লাস নন কারেন্ট লায়াবিলিটি, যে টোটালটা মানে ব্যালেন্স শিটের উপরের দিকে কী থাকে? উপরের দিকে থাকে ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটালের মধ্যে আমাদের শেয়ার ক্যাপিটালের মধ্যে আসছে, শেয়ার ক্যাপিটালের মধ্যে ইকুইটি ক্যাপিটাল অ্যান্ড প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, আর হচ্ছে রিজার্ভ সারপ্লাস, কোনো রিজার্ভ থাকলে রিজার্ভ, সারপ্লাস থাকলে সারপ্লাস, বা প্রফিট অ্যান্ড লস থাকলে প্রফিট অ্যান্ড লস। তারপরে নন কারেন্ট লায়াবিলিটি কিছু থাকে যেরকম ডিবেঞ্চার, এক্সটার্নাল লোনস, লং টার্ম লোনস। এই টোটাল জিনিসটা, এই যে ক্যাপিটাল এমপ্লয় হয়েছে আমার বিজনেসে, এই ক্যাপিটালটার থেকে যদি ফিক্সড অ্যাসেট, আমরা যে পোর্শনটুকু ফিক্সড অ্যাসেটে অ্যাপ্লাই করে দিয়েছি সেই পোর্শনটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেখানেও আমরা একটা ওয়ার্কিং ক্যাপিটাল পাই। কেন আমি বললাম? কারণ এই ধরনের প্রবলেম আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রবলেমে দেওয়া থাকছে। কীরকম দেওয়া থাকছে না, দেওয়া থাকছে ফিক্সড অ্যাসেট টু ইকুইটি ক্যাপিটাল বা শেয়ার হোল্ডার্স ফান্ড টু ফিক্সড অ্যাসেট, একটা পোর্শন দেওয়া থাকছে, সেখান থেকে তোমাদের সেই পোর্শনটার থেকে ওয়ার্কিং ক্যাপিটাল বার করে নিয়ে আসতে হচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল বার করে নিয়ে এসে তারপরে আমরা সিএ আর সিএর একটা রিলেশন এস্টাবলিশ করতে পারছি। তো
সেটা আমরা প্রবলেমে দেখব। এখন শুধুমাত্র জেনে রাখো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, দ্যাট মিনস সেল বাই ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল কি? ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে সিএ মাইনাস সিএল, ইট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। এটা আমি শুধুমাত্র এই লেকচারে আমি শুধুমাত্র রেশিওগুলোকে ডিসকাস করে দিচ্ছি, অ্যানালিসিস করে দিচ্ছি। নেক্সট ঠিক এরপরেই আমি আরেকটা লেকচার দেবো, সেখানে আমি প্র্যাকটিক্যাল প্রবলেম কতগুলো বিকমের বা তোমাদের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেগুলো আমি সলভ করে দেবো রেশিও অ্যানালিসিস। ওকে, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও গেল। নেক্সট হচ্ছে ক্রেডিটার্স টার্নওভার রেশিও। ক্রেডিটার্স টার্নওভার রেশিও সেম অ্যাজ ডেটার্স টার্নওভার রেশিও। এখানে কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ক্রেডিট পারচেস বাই অ্যাভারেজ ডেটার। এখানেও সেম জিনিস, যদি ক্রেডিট পারচেস কোথাও না থাকে তাহলে আমরা টোটাল পারচেসটাকেই ক্রেডিট পারচেস হিসেবে ট্রিট করবো, টোটাল পারচেসটাকেই। আর অ্যাভারেজ ক্রেডিটার, ওপেনিং ক্রেডিটার প্লাস ক্লোজিং ক্রেডিটার ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ অ্যাভারেজ ক্রেডিটার। এখানে অ্যাভারেজ ক্রেডিটার না বলে আমরা আর কি বলতে পারে না, অ্যাকাউন্টস পেয়েবল বলতে পারে, কারণ এটাকে অ্যাকাউন্টস পেয়েবলও বলা হয়। ঠিক যেরকম ডেটার্সকে রিসিভেবল বলা হয়, অ্যাকাউন্টস রিসিভেবল, এটাকে বলা হয় অ্যাকাউন্টস পেয়েবল। প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি আলোচনা করছি, কারণ এই জিনিসগুলোতেই তোমাদের বেশি করে রেশিও অ্যানালিসিসে প্রবলেম হচ্ছে। রেশিও অ্যানালিসিস করতে গিয়ে এক একটা টার্ম দেওয়া থাকছে এক্সামে, যেটা তোমাদের মনে হচ্ছে যে এই টার্মটা তো দেখিনি, এই টার্মটা তো পাচ্ছি না, এই টার্মটা কোথা থেকে আসছে। যদি সব টার্মগুলো একটা জায়গায় তোমাদের মাথায় একটু থাকে তাহলে বুঝতে পারবে যে না, রেশিও অ্যানালিসিস করাটা এমন কিছু টাফ জিনিস নয়। ক্রেডিটার্স টার্নওভার রেশিও। নেক্সট গেল অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখতে হবে, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড আর অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটা আমি লিখিনি, আমি বলে দিচ্ছি মুখে। অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা কি না, যখন ডেটার্স টার্নওভার রেশিও আর এই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দুটো জিনিস ডেটার্স রিলেটেড বা অ্যাভারেজ রিসিভেবলস রিলেটেড, কিন্তু এইটা হচ্ছে আমাদের টাইমসে বেরোবে। ডেটার্স টার্নওভার রেশিও আমাদের টাইমসে বেরোবে বা রেশিওতে বেরোবে, আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা আমাদের ডেজে বেরোবে অথবা মান্থে বেরোবে। ঠিক আছে, তো তার মানেটা কি না, অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের মানে হচ্ছে কত দিনে আমাদের যে রিসিভেবলসগুলো আমাদের কাছে আছে, মানে ডেটার্সরা কতদিনে আমাদেরকে টাকা পেমেন্ট করবে, আমরা কতদিনে কালেক্ট করতে পারবো, সেটাকেই বলা হয় অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এই অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের ফর্মুলা কি না, ঠিক এই যে ফর্মুলাটা লিখেছো ডেটার্সের, ভালো করে মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, যে ডেটস টার্নওভার রেশিওর ফর্মুলাটা লিখেছো তাকে ঠিক উল্টো করে দিয়ে 365 দিয়ে যদি ডেজে বার করতে হয়, সবসময় মনে রাখবে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ডেজ অথবা মান্থে বেরোবে, নট টাইমস বা রেশিওতে সেখানে বেরোবে না। ঠিক আছে, টাইমসে বেরোবে বা রেশিওতে বেরোবে কি, ডেটার্স টার্নওভার রেশিও। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড অলওয়েজ তোমাদের ডেজে বেরোবে, অথবা মানে যেটা প্রবলেম করার পর যেটা অ্যান্সারটা বেরোবে সেটা সবসময় ডেজ লিখবে, অথবা মান্থে যদি বের করো, যদি মান্থে হয় তাহলে এখানে 12, এখানে 365 না লিখে সেখানে লিখবে 12 মান্থ, 12 দিয়ে মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, যেখানে মান্থে দেওয়া থাকবে, মানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড তোমাদের প্রবলেমে দুরকমভাবে দেওয়া থাকতে পারে। একটা হচ্ছে মান্থে বলা থাকলো যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 3 মান্থ, অথবা বলা থাকলো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 100 ডেজ। তাহলে দুটো রকমভাবে বলতে পারে, একটা হচ্ছে 100 ডেজ ডেজে বলতে পারে, একটা হচ্ছে মান্থে বলতে পারে। যদি মান্থে বলা থাকে তাহলে আমরা কি করব, 12 দিয়ে মাল্টিপ্লাই করব, যদি ডেজে বলা থাকে আমরা 365 দিয়ে মাল্টিপ্লাই করব এখানে। আর ঠিক রেশিওটা হবে ঠিক এর উল্টো, মানে উপরে যাবে রিসিভেবলস, নিচে আসবে ক্রেডিট সেলস। পেয়েবল মানে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটা কী হবে, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটা ক্রেডিটার্স রিলেটেড, মানে আমরা কতদিনে পেমেন্ট করব ক্রেডিটার্সদের, সেটা কী হবে না, এই ক্রেডিটার্সটা উপরে যাবে, ক্রেডিট পারচেসটা নিচে আসবে, ইন্টু সেম 365। ঠিক আছে, ইন্টু সেম হবে 365। তাহলে সে জিনিসটা কী হচ্ছে, জিনিসটা উল্টে যাচ্ছে। অ্যাভারেজ কালেকশন, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডে কী হবে, ক্রেডিটার্স অ্যাভারেজ ক্রেডিটার উপরে যাবে, ক্রেডিট পারচেসটা নিচে আসবে, ইন্টু 365, অথবা মান্থ থাকলে 12। এটা গেল আমার অ্যাক্টিভিটি রেশিও, যেগুলো কমন অ্যাক্টিভিটি রেশিও তোমাদের প্রবলেমে বারবার আসছে। নেক্সট আসি আমি সলভেন্সি রেশিও। এই জায়গাটা একটু ফটোমোটো জায়গা, কারণ ক্যাপিটাল জায়গাটাই স্টুডেন্টদের বেশি ভুল হচ্ছে, সেটা হচ্ছে ফান্ড নিয়ে। আমি বলছি কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে। আমি ফার্স্টেই দিই ক্যাপিটাল সলভেন্সি রেশিওতে ইকুইটি রেশিও। ইকুইটি রেশিও কি, শেয়ার হোল্ডার্স ফান্ড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। এই দুটো জায়গাতেই প্রবলেমটা বেশি হয়। কোনটা শেয়ার হোল্ডার্স ফান্ড, কোনটা প্রোপাইটার্স ফান্ড, আর কোনটা ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, তাহলে আমি এবার একটু বলে দিই যে জিনিসগুলো কী কী। দেখো, শেয়ার হোল্ডার্স ফান্ড আর প্রোপাইটার্স ফান্ড দুটো সেম জিনিস। শেয়ার হোল্ডার্স ফান্ড, প্রোপাইটার্স ফান্ড দুটো সেম জিনিস, বাট যদি বলে শুধু ইকুইটি ফান্ড সেটা শুধু আলাদা। ইকুইটি যদি বলে শুধুমাত্র ইকুইটি, ইকুইটি মানে অনলি ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। যদি বলে শেয়ার হোল্ডার্স ফান্ড তাহলে কি না, শেয়ার হোল্ডার্স, ভালো করে মনে রাখো, শেয়ার হোল্ডার্স ফান্ড মানে হচ্ছে ইকুইটি ক্যাপিটাল প্লাস প্রিফারেন্স ক্যাপিটাল প্লাস
রিজার্ভ অর সারপ্লাস প্লাস যদি কোনো প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট থাকে সেটা মাইনাস মিসলেনিয়াস এক্সপেন্ডিচার যদি কিছু থাকে, এটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। আর যদি বলে ইকুইটি ফান্ড, অনলি ইকুইটি, তাহলে কি বলবো, ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস পিএল প্লাস মাইনাস পিএল, মানে লস থাকলে মাইনাস, প্রফিট থাকলে প্লাস, মাইনাস মিসলেনিয়াস এক্সপেন্ডিচার। এইগুলো সব জায়গায় থেকে যাচ্ছে, শুধুমাত্র বাদ যাচ্ছে কে না, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল বাদ চলে যাচ্ছে যদি বলে শুধু অনলি ইকুইটি ফান্ড। বোঝা গেল? তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড কি? শেয়ার হোল্ডার্স ফান্ড হচ্ছে শেয়ার, যে যে জিনিসের শেয়ার আছে, শেয়ার আমাদের কয় রকম, শেয়ার দু রকমের, একটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, আমরা দুটোকেই নিয়ে আসবো। তার সঙ্গে ইকুইটি শেয়ার হোল্ডাররা কী পায়, তার সঙ্গে ইকুইটি শেয়ার হোল্ডারদের পায় হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা ইকুইটি শেয়ার হোল্ডারের জিনিস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস প্রফিট, এগুলো তো সব ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবে, মানে মালিকরা, ওনার্সরা পাবে, তাই না? তাহলে এটাকে অনেক সময় বলে দেয় ওনার্স ফান্ড, যে যে নামে বলতে পারে, মানে এক্সামে তোমাদের কনফিউজ করতে পারে, ওনার্স ফান্ড বলতে পারে, এটাকেই বলা হয় প্রোপাইটার্স ফান্ড। ঠিক আছে, এটাকেই বলা হয় ওনার্স ফান্ড, এটাকেই বলা হয় প্রোপাইটার্স ফান্ড। ঠিক আছে, আর ক্যাপিটাল এমপ্লয়েড, হ্যাঁ ক্যাপিটাল এমপ্লয়েডটা হচ্ছে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড ইন বিজনেস। টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড ইন বিজনেসটা কি না, বিজনেসে যত ক্যাপিটাল এসছে সেই ক্যাপিটালগুলো কি কি না, বিজনেসে প্রেফারেন্স শেয়ার আর প্রেফারেন্স শেয়ার তার ইকুইটি, একটা হচ্ছে ক্যাপিটাল আমাদের কোথা থেকে পেয়েছি, আমরা ইকুইটি ক্যাপিটাল পেয়েছি, একটা কি পেয়েছি, প্রেফারেন্স ক্যাপিটাল পেয়েছি, আর কি পাচ্ছি ক্যাপিটাল হিসেবে, ক্যাপিটাল হিসেবে আরও জিনিস আমরা বড় করি, যে টাকাটাই আমরা বড় করি বাইরের থেকে ক্যাপিটাল হিসেবে, সেটা আমরা ক্যাপিটাল এমপ্লয়েডের ভিতরে ঢুকিয়ে দিই। কীরকমভাবে না, দুটো জিনিস তো আমাদের ক্যাপিটাল আমরা আগের থেকেই জেনে গেলাম যে শেয়ার হোল্ডার্স ফান্ডের ভিতরে এই দুটো জিনিস আছে। আরও কী কী ক্যাপিটাল আছে না স্যার, ডিবেঞ্চার আছে, ডিবেঞ্চারকে আমরা ক্যাপিটাল হিসেবে নিই। আর কি আছে, লং টার্ম লোন, লং টার্ম লোন, এই লং টার্ম লোনটাকেও আমরা ক্যাপিটাল হিসেবে নিয়ে আসি বিজনেসে। ঠিক আছে, তাহলে যে যে জিনিসগুলোকে আমরা ক্যাপিটাল হিসেবে নিয়ে আসবো বিজনেসের ভিতরে সবগুলোই হবে ক্যাপিটাল এমপ্লয়েডের ভিতরে, প্লাস যা যা থাকে শেয়ার হোল্ডার্সে সেগুলো তো থাকবেই, রিজার্ভ সারপ্লাস থাকবে, পিএল প্রফিট আর লস থাকবে, আর মাইনাস হবে মিসলেনিয়াস এক্সপেন্ডিচার, এগুলো তো থাকছেই। তার সঙ্গে এক্সট্রা কি ঢুকে যাচ্ছে, এক্সট্রা ঢুকে যাচ্ছে ডিবেঞ্চার আর এলটিএল মানে লং টার্ম লোন, এটা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে ঢুকে যাচ্ছে। এই দুটো জায়গা কিন্তু খুব কনফিউজিং জায়গা, এই দুটো জায়গা ভালো করে দেখবে, হোয়াট ইজ শেয়ার হোল্ডার্স ফান্ড আর হোয়াট ইজ ক্যাপিটাল এমপ্লয়েড। তোমাদের কনফিউজ করার জন্য এক্সামে দুটো জিনিস আলাদা আলাদা করে দেবে, অনেক সময় কোনো একটা রেশিওর সঙ্গে কোনো একটা রেশিও গুলিয়ে দেবে, ক্যাপিটাল অ্যান্ড এমপ্লয়েড কোনো জায়গায় বলবে, কোনো জায়গায় শেয়ার হোল্ডার্স ফান্ড বলবে, এবং পরীক্ষার সময় খুব কনফিউজিংও থাকে এই জিনিসটা, যে মনে থাকে না যে কোনটা শেয়ার হোল্ডার ফান্ড বলেছিল আর কোনটা ক্যাপিটাল এমপ্লয়েড। তো এই জিনিসটা ভালো করে একটু মাথায় রাখবে যে শেয়ার হোল্ডার্স ফান্ড কোনটা, ক্যাপিটাল এমপ্লয়েড। নেক্সট হচ্ছে ডেট ইকুইটি রেশিও। ডেট ইকুইটি রেশিও মানে হচ্ছে টোটাল ডেটের সঙ্গে আমার ইকুইটি কতটুকু রয়েছে, এটাকেই বলা হয় ডেট ইকুইটি রেশিও। দেখো প্রত্যেকটা রেশিওর মধ্যে কিন্তু তুমি ভেরিয়েবলসগুলো সব বলা থাকে, যেমন আমি আগেরগুলোতে আলোচনা করছি, স্টক টার্নওভার রেশিও, স্টক আর টার্নওভার এই দুটো নিয়েই রেশিও হবে, ডেটার্স টার্নওভার, ডেটার্স আর টার্নওভার এই দুটো নিয়েই রেশিও হবে, ডেট আর ইকুইটি, ডেট থাকবে আর ইকুইটি থাকবে, এই দুটো জিনিসই থাকবে। তো রেশিওতে মনে না থাকলে অনেক সময় পরীক্ষার হলে এক্সামে মনে করার একটা উপায় কি না, যে রেশিও করতে যাবে না সেই রেশিওর মধ্যে রেশিওর কী কী আইটেম সেটা বলে দেওয়া থাকে। যেমন আমাদের বলে দিল ডেট ইকুইটি রেশিও, ডেট ইকুইটি রেশিও মানে হচ্ছে ডেট তো থাকবেই আর তার সঙ্গে থাকবে ইকুইটি। ডেট মানে কি, ডেট মানে হচ্ছে আমার টোটাল লং টার্ম ডেট, এক্সটার্নাল ডেটস, যেটা ইন্টারনাল নয়, এক্সটার্নাল ডেট। এক্সটার্নাল ডেট কোনগুলো, এক্সটার্নাল ডেট হচ্ছে সেইগুলো, এক্সটার্নাল ডেট হচ্ছে এইগুলো, এই যে ডিবেঞ্চার লিখেছি, লং টার্ম লোন লিখেছি, এইগুলো হচ্ছে এক্সটার্নাল ডেট। ঠিক আছে না, এইগুলো হচ্ছে আমার এক্সটার্নাল ডেট। এর সঙ্গে আরেকটা কি, এর সঙ্গে কারেন্ট লায়াবিলিটি ঢুকে যায়, এইগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ডেট। আর ইন্টারনাল ডেট কোনগুলো, ইন্টারনাল ডেট হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ সারপ্লাস, এইগুলো হচ্ছে আমার ইন্টারনাল। তাহলে ইন্টারনাল ডেট আর তাহলে টোটাল ডেট ইকুইটি রেশিওতে কী হবে, টোটাল লং টার্ম ডেট, যা যা লং টার্ম ডেটস আমার কাছে আছে, ডিবেঞ্চার হোক, লং টার্ম লোন হোক, যা যা আছে সেইগুলো বসবে, আর তার সঙ্গে শেয়ার হোল্ডার্স ফান্ড, যেটা আমরা একটু আগেই ডিসকাস করেছি শেয়ার হোল্ডার্স ফান্ড কী কী নিয়ে আসে। ঠিক আছে, শেয়ার হোল্ডার্স ফান্ড। এবার ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এই রেশিওটা খুবই ইম্পর্টেন্ট, বারবার তোমাদের এক্সামে দিচ্ছে আমি দেখছি। ক্যাপিটাল গিয়ারিং রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও কি, এফসিবিসি। এফসিবিসি মানে কি স্যার, এফসিবিসি মানে হচ্ছে ফিক্সড চার্জ বিয়ারিং ক্যাপিটাল, যে ক্যাপিটালগুলোতে ফিক্সড চার্জ দেওয়া থাকে। আমরা ব্যালেন্স শিট যারা দেখেছো খুব ভালো করে, তারা দেখে ব্যালেন্স শিটে কয়েকটা ক্যাপিটালের আগে, মেনলি দুটো তিনটে ক্যাপিটালের আগে
কিছু পার্সেন্টেজ দেওয়া থাকে, কিছু ডিভিডেন্ডের পার্সেন্টেজ দেওয়া থাকে, তাই না? দেখা গেল 11% প্রেফারেন্স শেয়ার, 9% ডিবেঞ্চার, 8% লোন, ব্যাংক লোন। তাহলে যে ক্যাপিটালের এগেইনস্টে এই যে চার্জগুলো ফিক্সড পার্সেন্টেজ বলে দেওয়া থাকবে, তাদেরকেই আমরা বলি ফিক্সড চার্জ বিয়ারিং ক্যাপিটাল। তাহলে কি থাকছে সেখানে? প্রেফারেন্স শেয়ার তো থাকছেই, ডিবেঞ্চার থাকছে, আর থাকছে লোন। এই জিনিসগুলোর মধ্যে যে জিনিসগুলোকে দেখবে তোমরা যে ফিক্সড চার্জ দিয়ে দেওয়া রয়েছে, মানে ফিক্সড ইন্টারেস্ট অথবা ডিভিডেন্ড, প্রেফারেন্সের ক্ষেত্রে ডিভিডেন্ড আর ডিবেঞ্চার লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট দেওয়া রয়েছে অথবা ডিভিডেন্ডের পার্সেন্ট দেওয়া রয়েছে, সেই জিনিসগুলো, সেই ক্যাপিটালগুলো আমরা উপরে প্লাস করে লিখব। আর নিচে কি থাকবে? শেয়ার হোল্ডার্স ফান্ড অথবা ক্যাপিটাল এমপ্লয়েড। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, আমরা এক্সামে দেখব আমাদের কাছে কি অ্যাভেলেবিলিটি আছে, শেয়ার হোল্ডার্স ফান্ডের নিতে বলছে নাকি ক্যাপিটাল এমপ্লয়েড। এটা একটু প্রবলেম দেখে বুঝতে হবে যে ক্যাপিটাল এমপ্লয়েড নেব নাকি শেয়ার হোল্ডার্স ফান্ড নেব। অনেক সময় এক্সামে বলেও দেয় যে কার উপরে তুমি নেবে, মানে ক্যাপিটাল গিয়ারিং রেশিও কার উপরে হবে, ক্যাপিটাল এমপ্লয়েডের উপরে হবে না শেয়ার হোল্ডার্স ফান্ডের উপরে হবে। ঠিক আছে, এটা গেল। তবে ম্যাক্সিমাম এই জিনিসটা যেটা হয় সেটা শেয়ার হোল্ডার্স ফান্ডই নেওয়াটা ভালো, ক্যাপিটাল এমপ্লয়েড টোটালটা এখানে আসে না। ঠিক আছে, এটা গেল ক্যাপিটাল গিয়ারিং রেশিও। নেক্সট হচ্ছে প্রোপাইটারি রেশিও। প্রোপাইটারি রেশিও হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড বা প্রোপাইটার্স ফান্ড। ওই যে আগে বলেছিলাম শেয়ার হোল্ডার্স ফান্ড আর প্রোপাইটার্স ফান্ড সেম জিনিস। কী কী আইটেম নিয়ে হয় সেটা তোমরা বুঝে গেছো অলরেডি। আর ডিভাইড বাই টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট মানে কারেন্ট অ্যাসেট অ্যান্ড ফিক্সড অ্যাসেট, এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে থাকে টোটাল অ্যাসেট হিসাবে। এটা গেল আমাদের সলভেন্সি রেশিও। নেক্সট লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও খুবই সোজা। লিকুইডিটি রেশিওতে কী কী থাকে? দুটো তিনটে রেশিও আছে লিকুইডিটি রেশিওতে। একটা হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও মানে সিএ বাই সিএল, মানে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। অলরেডি আমি বলে দিয়েছি কোনটা কারেন্ট অ্যাসেট, কোনটা কারেন্ট লায়াবিলিটিস, ডিভাইড করে দেবে, কারেন্ট রেশিও বেরিয়ে যাবে। কুইক রেশিও কি? কুইক রেশিও হচ্ছে কুইক অ্যাসেট বাই কুইক লায়াবিলিটি। কুইক অ্যাসেট কোনটা? না, কুইক অ্যাসেট হচ্ছে টোটাল যে কারেন্ট অ্যাসেট তার থেকে যদি আমরা ইনভেন্টরিটাকে বাদ দিয়ে দিই, টোটাল যে কারেন্ট অ্যাসেটের পোর্শন তার থেকে যদি ইনভেন্টরিটাকে বাদ দিয়ে দিই, ভালো করে শোনো, শুধুমাত্র ইনভেন্টরিটা বাদ যাবে। ইনভেন্টরি মানে কি? স্টকটা বাদ যাবে। স্টকটা বাদ গেলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কুইক অ্যাসেট। নেক্সট হচ্ছে কুইক লায়াবিলিটিস। কুইক লায়াবিলিটিস মানে কারেন্ট লায়াবিলিটিস থেকে যদি ব্যাংক ওভারড্রাফটটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে আমাদের কারেন্ট লায়াবিলিটি। ইজ ইট ওকে? কারেন্ট লায়াবিলিটি মানে কুইক লায়াবিলিটি হচ্ছে কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট মাইনাস হবে, আর কুইক অ্যাসেট মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটা বা স্টকটা বাদ যাবে। এটা হচ্ছে আমাদের কুইক রেশিও। তাহলে দুটো হয়ে গেল, দুটো খুব ইম্পর্টেন্ট রেশিও, কিন্তু খুব এক্সামে আসে। আর হচ্ছে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল অলরেডি ডিসকাসড, যে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়ালস টু সিএ বাই সিএল। নেক্সট হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে কী কী আসছে? না, জিপি রেশিও। জিপি রেশিও হচ্ছে গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও আমাদের কীভাবে বেরোয়? না, গ্রস প্রফিট রেশিওতে গ্রস প্রফিটটাকে আমরা উপরে লিখি, গ্রস প্রফিটটাকে উপরে লিখে নিচে লিখি নেট সেল অথবা সেল। কেন নেট সেল অথবা সেল কেন স্যার? গ্রস প্রফিট তোমাদের এক্সামে হয়তো প্রবলেমে এরকম বলে দেওয়া থাকবে, সেলস 5 লাখ, সেলস রিটার্ন 1 লাখ, আর তার জিপি বার করতে বলেছে, জিপি পার্সেন্টেজ বার করতে বলেছে। ঠিক আছে, জিপি বলে দিয়েছে, জিপি সাপোজ বলে দিল জিপি 1 লাখ, তাহলে জিপি পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে আমরা এখানে কোনটা নেব? সেলটা নেব নাকি সেল থেকে সেলস রিটার্ন মাইনাস করে নেব? সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস করে যেটা হয় সেটাকে বলে নেট সেল। যখন প্রবলেমে এরকম বলে দেওয়া থাকবে যে সেল থেকে সেল আর নেট সেল, এই সেল আর সেলস রিটার্ন, তাহলে আমরা অবশ্যই নেট সেলটাকে নেব, সেল থেকে সেল রিটার্ন মাইনাস করব। আর যদি সেলস শুধু বলে দেওয়া থাকে সেলস রিটার্ন না থাকে, তাহলে আমরা সেখানে সেলসটাকেই শুধু নেব। ঠিক আছে, তাহলে জিপি বাই নেট সেলস অথবা সিওজিএস ধরেও করা যায়, অনেক সময় সিওজিএসও বলে দেওয়া থাকে, সেখানে সিওজিএস ধরে আমরা গ্রস প্রফিট বার করবো। মানে কস্টের উপরে যখন জিপি দেওয়া থাকে তখন আমরা সিওজিএসকে নিচে রাখি, কস্টের উপরে যখন জিপি দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এটা গেল নেট সেলস আর সিওজিএস মানে জিপি রেশিও। নেট প্রফিট রেশিও সেম জিনিস। যা আমাদের নেট প্রফিট হয়, আমরা প্রফিট অ্যান্ড লসে দেখেছি, নেট প্রফিট যেটা আমাদের আসে সেই নেট প্রফিট থেকে, আচ্ছা জিপিটা কোথায় আসে? জিপিটা আসে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে। ট্রেডিং অ্যাকাউন্টে যেটা প্রফিট পড়ে থাকে, প্রফিট বা লস, সেটা আমাদের হচ্ছে গ্রস প্রফিট অথবা গ্রস লস। আর যদি নেট প্রফিট থাকে তাহলে পিএল অ্যাকাউন্টে নেট প্রফিট আসবে, নেট প্রফিট বাই সেলস ইন্টু 100 কী করবো আমরা? নেট প্রফিট। অপারেটিং প্রফিট রেশিও। অপারেটিং প্রফিট হচ্ছে যদি আমরা গ্রস প্রফিট থেকে শুধুমাত্র অপারেটিং এক্সপেন্সেসটা বাদ দিই তাহলে আমাদের থাকে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট আর নেট প্রফিট কোনো সময় এক জিনিস নয়। অপারেটিং প্রফিটটা হচ্ছে গ্রস প্রফিট থেকে আমরা
নেট এই অপারেটিং এক্সপেন্সেসগুলো শুধুমাত্র বাদ দেবো, সেখানে কোনো নন ক্যাশ এক্সপেন্সেস থাকবে না, ঠিক আছে। তার মানে আমরা নেট প্রফিট বার করতে গেলে কি করি, নেট প্রফিট বার করতে গেলে আমরা নন ক্যাশ এক্সপেন্সেসগুলোকেও বাদ দিই, অপারেটিং প্রফিট বেরোলো তারপর নন ক্যাশ এক্সপেন্সেসগুলোকে আমরা বাদ দিই, ঠিক আছে। তারপরে আমাদের বেরোয় নেট প্রফিট। দেখো স্টেজগুলো কী কী, স্টেজগুলো হচ্ছে ফার্স্টে বেরোবে আমাদের গ্রস প্রফিট ইনকাম স্টেটমেন্ট যদি তোমরা দেখো একটা পিকচার যদি ড্র করি, আর ফার্স্টে হচ্ছে আমাদের ট্রেডিং পিএল অ্যাকাউন্টে ফার্স্টে থাকবে হচ্ছে গ্রস প্রফিট কী করে বেরোবে না, টোটাল আমাদের মেন যে মেন ইনকাম সেল থেকে আমরা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস বা ট্রেডিং এক্সপেন্সেসগুলোকে আমরা বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা আমাদের হচ্ছে গ্রস প্রফিটটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করে নেওয়ার পরে যে আমাদের অপারেটিং এক্সপেন্সেসগুলো আছে সেটা বাদ দিই, অপারেটিং এক্সপেন্সেসগুলো বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় অপারেটিং প্রফিটের পর পড়ে থাকার পর সেখান থেকে আমরা নন ক্যাশ এক্সপেন্সেসগুলো বাদ দিই, নন ক্যাশ এক্সপেন্সেস যেমন লাইক ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, ইনকাম ট্যাক্স, এগুলো হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস বলি আমরা, কারণ এই এক্সপেন্সেসগুলো আমাদের মানে সেই বছরে হয় না অথবা তখনও পর্যন্ত হয় না, কিন্তু আমাদের দেখিয়ে রাখতে হয় প্রুডেন্ট বেসিসে। তাহলে সেই নন ক্যাশ এক্সপেন্সেসগুলো যখন আমরা বাদি তখন আমাদের বেরোয় নেট প্রফিট। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, এই পিকচারটা ক্লিয়ার রাখতে হবে, না হলে এই জায়গায় অনেকটা ভুল হতে পারে। তাহলে অপারেটিং প্রফিট কি, অপারেটিং প্রফিট হচ্ছে গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং প্রফিট ডিভাইড বাই নেট সেলস ইন্টু 100। অপারেটিং এক্সপেন্সেস রেশিও কি, অপারেটিং এক্সপেন্সেস রেশিও মনে হচ্ছে যেটা বললাম, অপারেটিং এক্সপেন্সেস যেগুলো আছে সেই অপারেটিং এক্সপেন্সেস লাইক স্যালারি, রেন্ট, ইলেকট্রিসিটি, যেগুলো আমাদের ক্যাশ এক্সপেন্স হয়ে যায় সেগুলো আমাদের অপারেটিং এক্সপেন্সেস। এই অপারেটিং এক্সপেন্সেসগুলোকে আমরা ডিভাইড করবো কাকে দিয়ে না, অপারেটিং এক্সপেন্স আপন নেট সেলস। সব জায়গায় আমি নেট সেলস লিখেছি, নেট সেলস একটাই কারণে লিখেছি, তোমাদের এক্সামে আমি দেখছি প্রবলেমে আমি দেখছি যে সেলস আর সেলস রিটার্নটা দিয়ে দেওয়া থাকছে, তাহলে যখন সেলস আর সেলস রিটার্ন দিয়ে দেওয়া থাকবে সেলস মাইনাস সেলস রিটার্ন ইকুয়ালস টু নেট সেলস, সেটা ধরেই করবো, আর না দেওয়া থাকলে তো কোনো ব্যাপার নেই, আমরা ডাইরেক্ট সেলস ধরে করবো। তাহলে এই হচ্ছে আমার কমপ্লিট পিকচার অফ রেশিও অ্যানালিসিস। এই রেশিওগুলো আমাদের এক্সামে থাকবে এবং আমরা এক্সামে ভালো রেশিও অ্যানালিসিস কমপ্লিট করে আসবো এবং ফুল মার্কস নিয়ে আসবো রেশিও অ্যানালিসিসে, ঠিক আছে। আমার এই রেশিও অ্যানালিসিস চ্যাপ্টারটা এরকমভাবে তোমাদেরকে বলার একটাই কারণ, সেটা হচ্ছে রেশিও অ্যানালিসিসে যে 15 মার্কস থাকে, বিকমে যে 15 মার্কস থাকে সিইউ বিকম, সেই 15 মার্কস যেন তোমাদের কোনোভাবে মিস না হয় রেশিও থেকে, ঠিক আছে। ক্লাসটা এই পর্যন্ত আমি এখানে রাখছি, আমি আবার শুরু করব, সেটা হচ্ছে একটা প্রবলেম দিয়ে আমি নেক্সট ক্লাস শুরু করব খুব তাড়াতাড়ি, ওকে।